গল্প আমার ভালোবাসা। লেখক মতিউর রহমান। আমি রুমের দরজাটা বন্ধ করে আমার রুমে সিলিংয়ের ফ্যানটার দিকে আরও একবার তাকালাম। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে আমি আরও একবার আমার জীবনের ঘটে যাওয়া সেই বিশেষ মুহূর্তগুলোর কথা ভাবতে ভাবতে শুরু করলাম, আর ভাবতেই চোখের কোণে লোনা জল দেখা যায়। আজ থেকে প্রায় 2 বছর আগের কথা। আমি এই ঢাকা শহরে নতুন আসলাম। আমি কি করব, কোথায় থাকব, কারণ আমি জানি না, আর কাউকে চিনি না এই শহরের ব্যস্ত মানুষদের কোলাহলের মাঝে। আমি শহরে এসেই লোকের বাড়ি বাড়ি টিউশন পড়ানোর জন্য দরজায় নক করলাম। লেখক হতে পারে সে ছেলেটি বেকার, অথবা ছেলেটির টাকার প্রয়োজন। সে যাই হোক, মূল গল্পে যাওয়া যাক। আমি সারাদিন শহরে ঘুরে ঘুরে বেড়ানোর পরে টিউশন পড়াবার মতো কোনো ছাত্রছাত্রী পেলাম না। এইভাবে রাস্তায় রোদের মধ্যে সারাদিন ঘুরে বেড়ানোর ফলে আমি অনেক অনেক ক্লান্ত হয়ে পড়লাম। অতঃপর রাস্তার পাশেই একটা কোচিং সেন্টার দেখতে পেলাম, যেখানে বাইরে বোর্ডের উপরে লেখা ছিল, এখানে 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টিউশন পড়ানো হয়। এটা পড়ার পরেই আমি আর কিছু না ভেবে ভেতরে চলে গেলাম। ভেতরে যাওয়ার সাথে সাথেই আমি কোচিং প্রিন্সিপালের রুমে পৌঁছে গেলাম। স্যার, হ্যাঁ বলুন। আমি বলছিলাম কি, আমি টিউশন পড়াতে চাই। এই কথাটা শোনার সাথে সাথে প্রিন্সিপাল অবাক চোখে তাকিয়ে রইলেন আমার দিকে। তাই আমি আবারও বলে উঠলাম, স্যার আমার একটা কাজের খুব দরকার, প্লিজ দেখুন যদি আপনাদের এখানে একটা মাস্টারি করার জায়গা পাই। স্যার কিন্তু, আমি কিন্তু কি স্যার? এই কথাটা বলেই আমি কিছুক্ষণ সেই প্রিন্সিপাল স্যারের দিকে কিছু সময় তাকিয়েছিলাম। যখন দেখলাম উনি কিছু বলছেন না, তখনই আমি আমার পিঠ থেকে ব্যাগটা বের করে কিছু খুঁজতে শুরু করলাম। একটু পরেই আমার ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে স্যারকে দেখাতে লাগলাম, দেখুন স্যার। স্যার, এটা এই যে এইগুলো আমার সব রেজাল্ট, আমি সায়েন্স ছিলাম। রেজাল্টগুলো দেখার পরেই তিনি আমাকে বসতে বললেন। আমি ধপাস করে বসে পড়লাম। এরপর আমার সাথে উনি কথা বলতে শুরু করলেন। স্যার, হাই, আমি রাসেল, এই কোচিংয়ের একজন সদস্য। তোমার নাম কি? আমার নাম রানা ইসলাম। রাসেল হুম। কিন্তু তোমার চাকরিটার এত দরকার কেন, জানতে পারি? যে তুমি এত ভালো রেজাল্ট নেওয়ার পরে টিউশন পড়াতে চাও? আমি এই শহরে নতুন, আর আজই এসেছি, আর এখানে কাউকে আমি চিনি না। আর আমার পড়াশোনা কমপ্লিট করার জন্য আমার টাকার খুবই প্রয়োজন, তারপরে থাকা, খাওয়া, এসব কিছুর জন্য। রাসেল, ওহো বুঝলাম। তাহলে কোথায় থাকবার ঠিক করেছ? আমি না। রাসেল, আচ্ছা ভালো কথা, কিছু খেয়েছ? আমি না। রাসেল, আচ্ছা দাঁড়াও, আমি খাবার অর্ডার দিচ্ছি। কিছুক্ষণ পরে খাবার চলে এলো। আমি তো খাবার দেখেই জিভে জল চলে এলো, তাই কিছু না ভেবে চুপচাপ খাওয়া শুরু করে দিলাম। হয়তো রাসেল স্যার আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলেন যে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, তাই তিনি কিছু বললেন না। আমি খেতে খেতে হঠাৎ করে রাসেল কথা বলা শুরু করে দিল। রাসেল, তোমার তো এখনো কোনো বাড়ি ঠিক করা হয়নি থাকার জন্য? আমি না। রাসেল, তাহলে বলছিলাম কি, আমি তো এই শহরে একাই থাকি, তুমিও চাইলে আমার সাথে থাকতে পারো। আমি এই কথাটা শুনতেও আমার আর কেন আনন্দের শেষ নেই। আমি এক কথায় রাজি হয়ে গেলাম। আমি কিন্তু ভাড়া কত দিতে হবে? রাসেল, আরে ধ্যাত ভাড়া কিসের, আমার নিজের বাড়ি, বন্ধু হিসেবে তুমি আজ থেকে ওখানে আমার সাথেই থাকবে, ও কি কেমন? আমি ওকে অনেক খুশি হয়ে। এরপর খাবার শেষ করে আরো অনেক গল্প করলাম আমরা। এর মধ্যে অনেক বুঝতে পারলাম যে মানুষটা অনেক ভালো, অনেকটা চিনতে পারলাম আর বুঝতে পারলাম।
আসলে একা থাকতে থাকতে মানুষটা বড় হয়ে গেছে আর খুব একা একা হয়ে গেছে। এবং মানুষটা একদম মাটির মানুষ, খুবই নরম প্রকৃতির মানুষ এবং অনেক ভালো মনের মানুষ তিনি। তারপর আমরা রাসেলের বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই বাড়িতে এসেই ঘুমিয়ে পড়লাম। খুব সকালে পাখির মিষ্টি শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। একটু পরেই ঘুম থেকে উঠে পড়লাম। শরীরটা খুব ক্লান্ত ছিল এখনো ও পর্যন্ত, তাই আবার ঘুমের দেশে হারিয়ে গেলাম। প্রায় যখন সকাল 8টা বাজে তখন রাসেল ভাই এসে আমাকে ডাক দিল। তারপর আমি উঠে পড়লাম, ফ্রেশ হয়ে নিচে নামছিলাম। তখন বুঝতে পারলাম যে বাড়িটা কি বিশাল রাজপ্রাসাদ। আচ্ছা যাই হোক, নিচে গিয়ে আমরা নাস্তা করছিলাম। তখন আমি রাসেল ভাইকে জিজ্ঞাসা করলাম, আমি রাসেল ভাই। রাসেল হুম, বল। আমি কি আজ থেকেই কোচিংয়ে যাব পড়ানোর জন্য? রাসেল হুম, আজকে থেকেই যাবি, কিন্তু পড়ানোর জন্য না। আমি তাহলে? রাসেল পড়ার জন্য যাবি। কথাটা শুনে তো আমার আর আনন্দের সীমা রইল না। এই কথা কখনো ভাবতেও পারিনি যে আমাকে পড়ার কথা বলবে। অনেক অনেক খুশি হলাম, কিন্তু সাথে সাথেই আবার আমার মন খারাপ হয়ে গেল, কারণ হলো যে আমার কাছে তো কলেজের কোনো বই নেই। এটা ভেবে আবার মন একেবারে খারাপ হয়ে গেল। কি করব এখন কিছু বুঝতে পারছি না, আবার বলতেও পারছি না রাসেল ভাইকে। তখন রাসেল ভাই কিছুটা বুঝতে পেরে আবার আমার কাছে জানতে চাইল, রাসেল কি হয়েছে তোর? হঠাৎ করে মুখটা এমন হয়ে গেল কেন? আমি না মানে এমনি কিছু না। রাসেল কিছু লুকাবি না, বল, বলছি। আমি যে কলেজে যাব পড়ার জন্য, কিন্তু। রাসেল কিন্তু কি? আমার কাছে তো কলেজের কোনো বই নেই। রাসেল আরে ধুর পাগল, আমি জানি যে তোর কাছে কোনো বই নেই। আমি কোচিংয়ে যাওয়ার সময় তোকে সব বই কিনে দেব। চল তাড়াতাড়ি তুই রুমে গিয়ে রেডি হয়ে আয়। আচ্ছা। আমি অনেক খুশি হয়ে রুমে গেলাম আর রেডি হয়ে তাড়াতাড়ি নিচে চলে আসলাম। তারপর রাসেল ভাইয়ের গাড়িতে কোচিংয়ের জন্য রওনা হলাম। যাওয়ার পথে রাসেল ভাই বই কিনে নিয়ে আসলো, কলেজের সায়েন্স গ্রুপের সব বইগুলো। এরপরে রাসেল ভাই সেই কোচিং নিয়ে আমাকে নিয়ে আসলো, যেখানে একটা পাশের রুমে আমাকে দিয়ে আসলো। আমার প্রথম দিনের ক্লাসটা বেশ ভালোই লাগলো, এবং যিনি ক্লাস নিলেন তিনিও খুব ভালো ছিলেন। ক্লাস শেষ করেই আবার হেডমাস্টার অর্থাৎ রাসেল ভাইয়ের রুমে চলে আসলাম। দরজা নক না করে রুমে ঢুকে পড়লাম, আর অনুমতি নিতে মনে নেই। রুমে ঢোকার সাথে সাথেই আমার চোখ কপালে উঠে গেল। রাসেলের চোখে পড়তেই আমাকে বলল, রাসেল আরে রানাই, এখানে বসো। ঠিক রাসেল ভাইয়ের পাশে চেয়ারে গিয়ে বসে পড়লাম। রাসেল, কিরে ক্লাস কেমন হলো আজকে? আমি হুম, ভালো ভাই। রাসেল, ঠিকমতো বুঝতে পারছিস তো? হ্যাঁ ভাই। আর খুব ভালো আজকে যে ক্লাস নিলেন উনি। রাসেল হুম। পাশ থেকে হঠাৎ করে মেয়েটা বলে উঠল, মেয়ে আমার অ্যাডমিশন? রাসেল হুম, বললাম তো কাল থেকে ক্লাসে চলে আসবা। মেয়ে আচ্ছা ঠিক আছে। রাসেল আর হ্যাঁ, এই যে এই ছেলেটাকে দেখছই হলো আমার ভাই। আমাকে উদ্দেশ্য করে। কথাটা শুনে আমি সত্যি বলছি কিছুটা না কিছুটা ভুল হবে, আমি অনেক শখ পেলাম, কারণ রাসেল আমাকে তার ভাইয়ের স্বীকৃতি দিয়েছে। আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলল, মেয়ে ও রানাও কি আমার ক্লাসে পড়ে? রাসেল, হ্যাঁ, তোমার ক্লাসমেট। মেয়েটা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল,
মেয়ে, হাই, আমি তানিয়া। আমি তো অবাক চোখে ওই মেয়েটা মানে তানিয়ার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তানিয়া বলল, তানিয়া কি হলো, হাত মেলাতেও ভয় পাচ্ছেন নাকি? আরে আমি আপনাকে কিডন্যাপ করছি না। তানিও কথা বলে হেসে ফেলল। আমি রাসেল ভাইয়ের দিকে তাকালাম, রাসেল ভাই সম্মতি জানালেন। এরপর আমি কথা বলতে চাইছিলাম না, কিন্তু ওই মেয়েটা তো কিছুই বোঝার চেষ্টা করছিল না। সে নিজেই বকেই চলছে। তানিয়া, আচ্ছা রানা। আমি কিছু বললাম না, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। তানিয়া, তুমি কি সায়েন্স গ্রুপে? আমি হুম। তানিয়া, আমিও সায়েন্স গ্রুপে আছি। আমি হুম, ভালো। তানিয়া, আচ্ছা তোমার বাড়িটা কোথায়? আমি চুপ করে থাকা দেখে রাসেল ভাই কথা বলা শুরু করলো। রাসেল, আরে এটা আমার ভাই, আমার বাড়ি যেখানে ওর বাড়িও সেখানে। তানিয়া, ও আসলে আমি এটা রানার মুখ থেকে শুনতে চাইছিলাম তো তাই জিজ্ঞেস করছিলাম বারবার। এরপরে তানিয়া, আমরা দুজনই ভাইয়ের দিকে তাকালাম। রাসেল, আরে সবাই চলো, অফিস বন্ধ করার সময় হয়ে গেছে। তারপর আমরা সবাই বাইরে চলে আসলাম। রাসেল ভাই আর তানিয়া কথা বলছিল কিন্তু আমি কিছুই বলছিলাম না, শুধু চুপ করে আছি। বাহিরে এসেই আমি গিয়ে আগে থেকে গাড়িতে উঠে বসে পড়লাম আর ব্ল্যাক মিরর কাঁচটাও তুলে দিলেন যেন আমাকে এখন আর কথা বলতে না হয়। এরপর বাহিরে থেকে ও আমাকে আর দেখতে পাবে না। আমিও শিওর ছিলাম, তাই আমি বাহিরের দিকে তাকালাম। তাকিয়ে দেখি সে একটা স্কুটি করে এসেছে, মানে একটা কালো স্কুটি চালাচ্ছে। আমি আর ওর দিকে তাকালাম না, তাই আমরা সোজা বাড়ি চলে আসলাম। বাড়িতে আসার পরেই এক মহিলা মানে কাজের মেয়ে আমাদেরকে খাবার দিলেন। আমরা খাবার খেয়ে নিলাম। তারপরে আমার কাছে আর কিছু কাজ করার নেই, তাই রুমে গিয়ে চুপচাপ শুয়ে আছি। কিন্তু ঘুম আসছিল না, তাই রাসেল ভাইয়ের রুমের দিকে গেলাম। যেয়ে দেখি রাসেল ভাই মোবাইল নিয়ে কি যেন করছিল। ভাইয়ের কাছে গিয়ে লক্ষ্য করলাম যে এটা ফেসবুক, তাই আর ডিস্টার্ব করলাম না, আবার নিজের রুমে চলে আসলাম। আসার পরে কি করব কিছু বুঝতে পারছিলাম না, তাই মাথা নিচু করে বসে রইলাম। একটু পরেই দেখলাম রাসেল ভাই আমার রুমে আসে। রাসেল, কিরে রানা, তখন দেখলাম আমার রুমে গেলি, আর কথা না বলে চলে আসলি যে? আমি না এমনি। রাসেল, কি করছিস রুমের মধ্যে একা একা চুপচাপ বসে থেকে? আমি না, কিছু না। ভাইয়ের হাতের ওই মোবাইলটার দিকে আমি তাকিয়েছিলাম। রাসেল, কিরে চুপ কেন বল? আমি না, মানে এমনি। রাসেল, আচ্ছা চল নিচে টেলিভিশন দেখব। আমি ভাবলাম ভালোই হলো, এবার একটু ভালো মতো সময় কাটবে। এরই মধ্যে বিকেল হয়ে আসলো। রাসেল, এই রানা। আমি হুম। ভাইয়া বলো। রাসেল, যা গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। আমি সোজা আমার রুমে চলে আসলাম, তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে এসে দেখি ভাইয়া খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। তারপর খাবার খাওয়ার পরে রুমে চলে আসলাম। এসেই বেলকুনিতে দাঁড়ালাম। একদম রাস্তার ধারে আমার রুম, তাই রাস্তার সব লোকগুলোকে দেখা যাচ্ছে। রাস্তার ওপাশে একটা পার্ক দেখা যাচ্ছে, অনেকে বসে আছে, মানে সিঙ্গেল না কেউ। একে ওপরের ঘাড়ে, কোমরে, আরো কত জায়গায় হাত দিয়ে বসে আছে তারা। আবার কত লোক রোমান্টিকভাবে বসে বসে গল্প করছে তা দেখছিলাম। এভাবে প্রায় সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। ঠিক সন্ধ্যার দিকে রাসেল ভাই আমার রুমে আসলো, আমি টের পাইনি তখন। কিন্তু রুমটা অন্ধকার দেখে ভাইয়া রুমের লাইটটা জ্বালালো, তখন আমি ফট করে টের পেয়ে গেলাম যে আমার রুমে রাসেল ভাই এসেছে।
পিছনে ঘুরে দেখি রাসেল ভাই আমার দিকেই আসছে। আমিও চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার পাশে এসে দাঁড়ালো রাসেল ভাই। তারপর সেও আমার সাথে পার্কের দৃশ্য দেখতে শুরু করলো। রাসেল ভাই হঠাৎ করে বলে উঠল, রাসেল কিরে রানা, খুব একা একা লাগে তাই না? আমি কিছু বললাম না, শুধু চুপ করে রইলাম। রাসেল ভাই আবার বলল, রাসেল আমি বুঝতে পারছি সব, কিন্তু কি করব বল। আমারও ঠিক তোর মতোই ফিল হতো একটা সময়। এখন একা একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে আমার। আর তারপরে তুই কাল আসলি, এখন আর অতটা বেশি খারাপ লাগে না। তারপরেও আমার একটা ভাইও নেই, কিন্তু আজ তুই আছিস, আজ থেকে তুই আমার ভাই, আমার কলিজা তুই এখন থেকে। আমি তার কথা শুনেই আমি আর থেমে থাকতে পারলাম না, আমার চোখের জল আর বাদ মানছে না। কাঁদতেই রাসেল ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কারণ এত ভালোবাসা আজ পর্যন্ত আমাকে আর কেউ দেয়নি। কিছুক্ষণ এইভাবেই ভাইয়াকে জড়িয়ে ধরে রাখার পরে ভাইয়ের ফোন হঠাৎ করে বেজে উঠল। আমি ভাইয়াকে ছেড়ে দিয়ে পাশে দাঁড়ালাম। ভাইয়া ফোনে কথা বলতে বলতে আমাকে উদ্দেশ্য করে বলল, রাসেল তুই রেডি হয়ে নে। কথাটা বলেই রুমে থেকে বেরিয়ে চলে গেল। আমিও কিছু বলার সুযোগ পেলাম না। আর কিছু না ভেবেই তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর ভাইয়ের রুমে চলে এলাম। দেখি ভাইয়া রেডি হয়ে গেছে। আমার হাতে গাড়ির চাবিটা দিয়ে গাড়িটা বাইরে বের করতে বলল। কিন্তু ভাইয়া আমার কথা পাত্তা না দিয়ে বাথরুমে চলে গেল। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। আরে আসল কথাটা হলো আমি গাড়ি চালাতেই জানি না। এখন কি করি? চলে আসলাম বাড়ির কাছে, তারপরে গাড়িটা খুলে ড্রাইভিং সিটের পাশের সিটটাতে গিয়ে চুপ করে বসে পড়লাম। 5 মিনিট পরে রাসেল ভাই নিচে নেমে আসলো। তারপর গাড়ির দিকে তাকিয়েই কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আমার কাছে এসে বলল, রাসেল কিরে রানা? আমি কি? রাসেল তোকে না আমি বললাম যে গাড়িটা বাড়ি থেকে রাস্তায় বের করতে? আমি কই? রাসেল আবার মিথ্যে বলছিস কেন? আমি নিশ্চুপ। রাসেল নাকি গাড়ি চালাতে পারিস না? আমি পারি না, তাই গাড়ির কাছে আসলাম আর দরজা খুলে বসে পড়লাম। রাসেল আচ্ছা ভালো চল। আমি কিন্তু আমরা কোথায় যাব? রাসেল চল গেলেই বুঝতে পারবি। আমি আমি আর কিছু বললাম না, তাই ভাইয়ের সাথে চলে আসলাম। দেখলাম গাড়িটা একটা বড় মোবাইলের দোকানের সামনে দাঁড় করালো। রাসেল ভাই গাড়ি থেকে নামলো আর আমি গাড়ির মধ্যেও বসে আছি। রাসেল কিরে রানা, নাম বাড়ি থেকে। আমিও নেমে পড়লাম। তারপর আমাকে নিয়ে রাসেল ভাই ওই দোকানটার ভিতরে ঢুকলো। তারপর ভিতরে গিয়ে দোকানের কর্মচারী বলল, কর্মচারী স্যার কি নিবেন? রাসেল একটা মোবাইল নিব। কর্মচারী কিরকম মোবাইল দেখব স্যার? রাসেল একটু ভালো ধরনের মোবাইল দেখান ভাই। কর্মচারী আচ্ছা ঠিক আছে দাঁড়ান। তারপর আমাদের সামনে উনি অনেকগুলো মোবাইল বের করলো। রাসেল রানা, দেখতো কোনটা ভালো লাগছে তোকে? আমি কি করে বলবো? রাসেল আচ্ছা কোনটা ভালো হবে দেখ। আমি কি করে বলবো, আমি কোনোদিন ব্যবহার করছি নাকি? রাসেল ওহ। তারপর রাসেল ভাই নিজেই একটা মোবাইল পছন্দ করে নিল। তারপর সিম কার্ড ও মেমোরি কার্ড কিনল।
এরপরে আমরা বাড়িতে চলে আসলাম। কিছু খাবার নিয়ে বাড়িতে আসার পর আমি আমার রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে এসে দেখি মোবাইলটা টেবিলের উপর রাখা আছে। যদি আমার হতো, মনে মনে। রাসেল, কিরে কি ভাবছিস? আমি না, কিছু না, এই তো সবে মাত্রই নিচে আসলাম। রাসেল, ও দেখি মোবাইলটা দে তো আমার কাছে। আমি বাক্সটা ধরে ভাইয়ের হাতে দিয়ে দিলাম ফোনটা। হঠাৎ করেই বাক্সটা খুলতে শুরু করলো রাসেল ভাই। আমি অপলক দৃষ্টিতে দেখছি যে ওটা কিভাবে খুলতে হয়, ভিতরে কি কি থাকে। বাক্সটা খোলার পরে দেখলাম একটা মোবাইল, বেশ বড়, রোজ গোল্ড তার রং। বাক্সের মধ্যে একটা চার্জার, একটা হেডফোন আর কিছু কাগজপত্র, আর একটা মোবাইল ছাড়া আর বিশেষ কিছু ছিল না। আর সত্য কথা বলতে গেলে মোবাইলটা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমারও ইচ্ছে হয় এমন একটা মোবাইল পেতে, কিন্তু সব আমার দুর্ভাগ্য। আচ্ছা যাই হোক, ভাইয়া মোবাইলটা আমার হাতে দিয়ে দেখতে বলল। আমি বেশ মনোযোগ দিয়ে মোবাইলটা দেখছিলাম। আমি রাসেল ভাই। রাসেল, হুম বল। আমি এই মোবাইলটা তুমি কার জন্য কিনলে? তোমার তো একটা আছে, নিশ্চয় তোমার না? তাহলে কার জন্য? রাসেল, তোর জন্য। আমি কি? রাসেল, হ্যাঁ রে, তোর জন্যই কিনেছি। আমি তো মোবাইল চাইনি তোমার কাছ থেকে। রাসেল, আমি তোকে বলেছিলাম না যে এখন থেকে তোর সব দায়িত্ব আমার? তুই আমার ভাই, আমার নিজের ভাই তুই, তাই তোর কখন কি লাগবে সেটা আমি বুঝে নিব। আমি তো মোবাইল চালাতে পারি না। রাসেল, সবাই কি জন্মের সময় সবকিছু শিখে আসে নাকি পৃথিবীতে? আমি না। রাসেল, তাহলে তুইও আস্তে আস্তে সবকিছু শিখে যাবি। তারপর রাসেল ভাই আমাকে মোবাইল চালানো শিখাতে শুরু করলো। সবার আগে ফোন কিভাবে রিসিভ করতে হয় সেটা, তারপর আস্তে আস্তে অনেক কিছু বুঝালো। তারপর একটা পাসওয়ার্ড দিতে বলল, কিন্তু কি দিব বুঝে উঠতে পারছিলাম না। তখন শেষে ভাবলাম রাসেল ভাইয়ের নামটা দিয়ে রাখলে তো হয়। সেটাই পাসওয়ার্ড বানালাম মোবাইলের। তারপর সিমটা রাসেল ভাই মোবাইলে ঢুকিয়ে দিয়ে আমার একটা জিমেল অ্যাকাউন্ট বানিয়ে দিল। তারপর ইউটিউব নামের একটা জায়গায় একটা অ্যাকাউন্ট করলো। আর সিমটা ছিল জিও, তার নেটের অভাব ছিল না। আবার বাড়িতে কম্পিউটার ছিল, সেই সূত্রে ওয়াইফাইও আছে। তারপর অনেক কিছু শিখে নিলাম। এরপরে মোবাইলে ক্যামেরা বের করলাম আর দেখলাম খুব পরিষ্কার ছবি আসছে, তাই মোবাইলের প্রথম ছবিটা রাসেল ভাইয়ের আর আমি দুজনে মিলে ছবি তুললাম আর ওয়ালপেপারে লাগিয়ে রাখলাম। রাসেল, এখন ৮-৯ ঘন্টা মোবাইলটাতে চার্জ দিতে হবে। নতুন মোবাইল নাকি এই রকমই করতে হয়? আমি বেশ। তার জন্য মোবাইলটা ভাইয়ের ঘরে নিয়ে যেতে বললাম ভাইকে, যেন হাত না দিয়ে ফেলি। তারপর রাসেল ভাই বলল ফ্রেশ হয়ে আসতে, আমি চলে গেলাম রুমের দিকে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি ভাই খাবার রেডি করে রেখেছে। খাবারটা আজকে বাইরে থেকেই আনা হয়েছিল যেহেতু, তাই একটু গরম করেই প্লেটে সাজিয়েছে বোঝা যাচ্ছে, কারণ গরম খাবার আর ধোয়া বের হচ্ছে সেই সূত্রে বুঝতে পারলাম। তারপর আমরা আমাদের খাবার খাওয়া শেষ করলাম। তারপর রাসেল ভাইয়ের নির্দেশ অনুযায়ী নিজের রুমে চলে আসলাম। তারপর দিলাম একটা টানা ঘুম। পরের দিন সকালে রাসেল ভাইয়ের ডাকে ঘুম ভাঙল। রাসেল, রানা। রানা, উঠ, কিরে উঠ, কোচিং নিয়ে যাবি না নাকি? আমি কোচিংয়ের কথা শুনেই একটা লাফে বিছানা থেকে উঠে পড়লাম এবং খুব তাড়াতাড়ি করে রেডি হলাম। অতঃপর রেডি হয়ে কিছু বিস্কুট খেতে খেতে গাড়িতে গিয়ে বসলাম আমরা দুজন।
রাসেল ভাই ড্রাইভ করা শুরু করলো। আমরা কিছু সময় পরেই কোচিংয়ে পৌঁছে গেলাম। তারপর আমি আমার ক্লাসের দিকে যাচ্ছিলাম। হঠাৎ সেই সময় ভাইয়া আমার পেছনে থেকে আমাকে ডাক দিল, তারপর বলল, রাসেল কিরে, তোর মোবাইলটা নিবি না নাকি? আমি না মানে আমার তো মোবাইল আনার কথা মনেই নেই। রাসেল, আরে আমি নিয়ে এসেছি তোর মোবাইল। আমি, ও আচ্ছা দাও তাহলে। আমি আমার মোবাইলটা হাতে নিয়েই নিজের ক্লাসে চলে আসলাম। যেয়ে দেখি আমাদের যে ক্লাস নেবে সে ক্লাস করা শুরু করে দিয়েছে। আমি স্যারের অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করলাম। তারপর নিয়ম অনুসারে আমি ক্লাস করতে শুরু করে দিলাম। ক্লাসের মধ্যে দিয়ে লক্ষ্য করছিলাম তানিয়া আমার দিকেই বেশি সময় তাকিয়ে থাকছে, কিন্তু পড়ার দিকে কম। এটাতে আমারও প্রবলেম হচ্ছে ক্লাসের পড়ানোটা বুঝতে। তাই কোনোভাবে ক্লাস শেষ করলাম। আর যে ক্লাস নিচ্ছিলেন তার সাথে সাথেই ক্লাস থেকে বেরিয়ে যেতে শুরু করে দিলাম, যেন ওই বজ্জাত মেয়েটার সাথে কথা না বলতে হয়। তাই আমি ক্লাস টিচারের সাথে বাইরে পর্যন্ত চলে আসলাম, কিন্তু হঠাৎ করেই আমাকে কে যেন পেছনে থেকে টেনে ধরল। আমি পেছনে তাকাতেই দেখি তানিয়া। কিন্তু টিচার এটা দেখেই বললেন, টিচার, এই যে মিস, এটা কি ধরনের অসভ্যতা? তানিয়া, না সরি ভাইয়া। টিচার, তাই এইভাবে রানাকে হাত টানার কারণটা কি তা জানতে পারি? তানিয়া, না মানে ভাইয়া, ব্যাপারটা হলো আজকে আমাদের একসাথে নোটগুলো পড়ার কথা ছিল আর রানা সেটা ভুলে গেছিল, তো তাই টানলাম আর কি। টিচার, ও আচ্ছা আচ্ছা, আই এম সরি। আসলে আমি সবটা না জেনেই বেশি কথা বলে ফেলেছি। এই কথা বলেই টিচার চলে গেলেন। আমি তো এই মেয়ের কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম। আমি, এই যে ম্যাডাম তানিয়া। তানিয়া, হুম, বলো। আমি তোমাকে কখন বললাম যে আমরা একসাথে স্টাডি করব? তানিয়া, বলনি, তবে বলবে। আমি কেন বলবো? তানিয়া, আমার মতো স্মার্ট সুন্দর এইরকম মেয়ের সাথে তো সবাই স্টাডি করার জন্য ব্যস্ত। কি মশাই, আমি তো একটু তোমাকে হাসাবার জন্য এই কথাটা বললাম, আর তুমি তো যেন তা হাওয়ায় উড়িয়ে দিলে কথাটা। আমি তাকে আর পাত্তা না দিয়ে সোজা অফিস রুমের দিকে চলে আসলাম। তারপর রুমে এসে দেখি রাসেল ভাই রুমে নেই। এ কি, কোথায় গেল এখন? এইবার আমি কি করি? ওই মেয়ে তো অফিস রুমের মধ্যে চলে আসলো। আমি এসে চুপ করে একটা চেয়ারে বসে পড়লাম। আর ওই মেয়েটাও ঠিক একটা চেয়ার নিয়ে এসে আমার একদম পাশে বসলো। সে ধীরে ধীরে আমার চেয়ারের সাথে চেয়ারটা ঠেকিয়ে দিল। এইদিকে আবার আমার হৃদস্পন্দন যেন 1000 প্রতি মিনিট হয়ে গেল। সে আস্তে আস্তে আমার একদম ফেসের সামনে ওর ফেস নিয়ে চলে আসলো। আশেপাশের যেন পুরো শান্ত হয়ে গেল। তারপর আস্তে করে তানিমা আমার কানের কাছে কান নিয়ে এসে দিল, এক বিশাল জোরে একটা চিৎকার করে উঠল তানিয়া। আমি তো সাথে সাথে এক লাফ দিয়ে টেবিলের মাথায় উঠে পড়লাম। তারপর ওই বাজে মেয়ে তানিয়া সব কয়টা দাঁত বের করে খিলখিল করে হেসে উঠল। তানিয়া, দেখো কেমন লাগে। আমি তার মানে এইটা মজা করা হচ্ছিল। তানিয়া, হ্যাঁ তাই, কেন, কি ভেবেছিলে গো? আমি এইসব কি গো গো এইসব কথাগুলো বলবে না বলে দিলাম। তানিয়া, কেন গো? আমি এই কথাগুলো শুনলেই যেন কেমন কেমন হয়। তানিয়া, কেমন হয়? আমি বলতে পারবো না। তানিয়া, তাহলে আবার শুরু করব নাকি গো? আমি, না না, থাকার দরকার নেই, আমি সব বলছি। তানিয়া, এই তো গুড বয়, এইবার ভালো ছেলের মতো সব কথাগুলো বলে ফেলো তো খোকা। আমি, হুম, আসলে। তানিয়া, আসলে কি? আমার না লজ্জা লাগে।
তানিয়া ওরে আমার লজ্জাবতী বউরে লজ্জায় যেন মরে যায়। আমি আরে ধ্যাত এইসব ভাল লাগে না বলে দিলাম। তানিয়া ওই তো তার জন্যই তো বলছি তাড়াতাড়ি বলে দাও, তা না হলে আরো কিছু বলবো। আমি মানে কেমন জানি বড় বউ মতো লাগে। তানিয়া ওলে বাবালে এত দেখছি। আমি কি দেখছো? তানিয়া থাক আর বললাম না। এরই মধ্যে রাসেল ভাইও চলে আসলো, তাই আমি আবার আগের মতো চুপ হয়ে গেলাম। তারপর আমরা আবার চুপচাপ বসে রইলাম। রাসেল ভাই আসার পরে কিছুক্ষণ আমরা সবাই গল্প করলাম, আড্ডা দিলাম। তারপর আমরা উঠে বাইরে আসলাম, মানে বাড়িতে ফিরবো এমন সময় আমার কি মনে হলো পকেট থেকে ফোনটা বের করলাম। তখন সাথে সাথে তানিয়া বলে উঠল, তানিয়া কি রানা নতুন মোবাইল কিনেছো মনে হচ্ছে? আমি না তেমন কিছু না, মানে কালকে রাতে রাসেল ভাইয়া এটা কিনে দিয়েছে। তানিয়া ও তাই? আমি না না তাই না, কাল নাকি? তানিয়া চুপ হয়ে গেল। আমি একটু তার ভাব দেখে হাসছিলাম। তানিয়া আচ্ছা রানা তোমার মোবাইল নম্বরটা দাও তো। আমি সাথে সাথে রাসেল ভাইয়ের দিকে একবার তাকালাম, আর তিনিও সম্মতি দিল। আমি 01700+56। তানিয়ার সাথে সাথে আমার ফোনে কল করে চেক করে নিল। তারপর আমরা আর কথা বললাম না, সোজা গাড়িতে এসে বসলাম। তখন রাসেল ভাই গাড়িটা স্টার্ট দিয়েছে, তখনই তানিয়া এসে গাড়ির নিচে ঠোকা দিল আর আমি কাজটা নামালাম। তখন ও খুব ধীরে বলল, তানিয়া রাতে কল করব, যদি রিসিভ না করো না। আমি বুঝে উঠতে পারলাম না, আমাকে ধমক দিল নাকি না রিকোয়েস্ট করলো। সে যাই হোক আমি চুপ থাকলাম। আমরা বাড়িতে চলে আসলাম। ঠিক তাই হলো, রাতে ওর নাম্বার থেকে কল আসলো। আমি কল রিসিভ করব নাকি করব না এটা ভাবছি, এরই মধ্যে কলটা কেটে গেল। আবার কল আসলো, আমি রিসিভ না করে চুপ করে বসে থেকে বই পড়তে থাকলাম। এরপরে আর কল আসলো না। আমি ভাবলাম যাক বাঁচা গেল, যাই হোক একটু শান্তিতে থাকা যাবে। ঠিক 5 মিনিট পরেই রাসেল ভাই আমার রুমে আসলো আর এসেই আমাকে ডাক দিল, রাসেল রানা। রানা। আমি হ্যাঁ বলো। রাসেল তোর ফোনে তানিয়া ফোন করেছিল। আমি কয় না তো। রাসেল মিথ্যে বলিস কেন? আমি না মানে। রাসেল এই তো এখনই তানিয়া আমার কাছে কল করেছিল, ওর পড়া নিয়ে কি একটা প্রবলেম হয়েছে তাই ও কল করেছিল, আর তুই নাকি কল রিসিভ করছিস না। এখনই তুই ওকে কল কর। কথাটা বলে বেরিয়ে গেল রুম থেকে। কি আর করার, বাধ্য ছেলের মতো কল করলাম। রিং হতে সময় লাগলেও কিন্তু রিসিভ করতে নই। আমি সাথে সাথে কেন জানি না ঘাবড়ে গেলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখি 3টা মিস কল ওই তানিয়ার নাম্বার থেকে। 10টা 01, 10টা 02, 10টা 03 এই সময়গুলোতে কল এসেছিল। আমি সাথে সাথে কল দিলাম। কল রিসিভ করতেই সে যা বলল তা আমি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কথা ঠিক এরকম ছিল, তানিয়া কিরে কই ছিলি? কল ধরিসনি কেন? কাল কোচিং নিয়ে আয়, তোর খবর আছে। আমি কিছু বলার আগেই কলটা কেটে গেল। আমি আবার কল দিলাম কিন্তু ফোন বন্ধ বলছে। আমি এই কথাগুলো ভেবে আমার হাসা উচিত নাকি দুঃখ করা উচিত সেটাই ভেবে পাচ্ছিলাম না। প্রথম কথা হলো হঠাৎ করে তুই দুকার করে কথা বলল। আবার বলল কাল আমার খবর আছে। কথা শুনে খুব রাগও হচ্ছে আবার ভয়ও হচ্ছে। আরে ওকে এখন কে বোঝায় যে আমি রুমে ফোন রেখে নিচে খাবার খেতে গেছিলাম। ভুল ছাতা আমার হয়েছে যত জ্বালা। রাসেল কিরে রানা, খুব ভাব বেড়েছে তোর তাই না?
আমি কিছু না বলে চুপচাপ শুনছিলাম, কিছু বলছি না, যদি আবার শুরু করে দেই। রাসেল, এত ভাব কিসে তোর? বারবার করে বললাম কল ধরবি, কিন্তু ধরিস না। আবার বলে আমি পড়ছি। সত্যি করে বল, কি করছিলি? দেখে মনে হলো পুরো রেগে আগুন হয়ে আছে। আমি কিছু না, এমনি বলে শুয়ে পড়লাম। ভাই চলে গেল। পরের দিন সকালে আমি কথাগুলো বলে ক্লাসে চলে গেলাম। আমিও চুপ করে ক্লাসে গেলাম। আজকেও লাস্টের দিকে বসেছে আর আমি ফার্স্টে, আর আজকে একবারও পিছনে ফিরে তাকালাম না। খুব রাগ হচ্ছে, আবার খুব ভয়ও লাগছে। কোনো রকমে ক্লাস শেষ করেই বেরিয়ে চলে আসলাম। আমি ভাবলাম হয়তো আবার বকবে, সে তাই আর দেরি করলাম না। সোজা রাসেল ভাইয়ের অফিস রুমে চলে আসলাম। রাসেল ভাইও তাড়াহুড়ার মধ্যে ছিল, তাই তাড়াতাড়ি আমরা দুজনে বেরিয়ে গেলাম। সোজা বাড়িতে আসলাম এবং রাসেল ভাই আমাকে বলল যে সব ডকুমেন্টগুলো জোগাড় করে রাখতে, আমি একটা জায়গায় যাব, তাই আমি সবকিছু ঠিক করে দিলাম। তারপর আবার ফ্রেশ হয়ে নিতে বলল। তারপরে খেতে খেতে দিয়ে সব শেষে আমাকে নিয়ে ভাইয়া বের হলো বাড়ি থেকে। সবকিছুর জেরক্স বের করে একটা ঢাকার বড় কলেজে গেলাম। আমরা গিয়ে বুঝতে পারলাম যে রাসেল ভাই এই কলেজের একজন সম্মানীয় শিক্ষক। কারণ সবাই গুড মর্নিং স্যার, কেমন আছেন স্যার, এই সব কথা বলছিল। ওখানে গিয়ে আমাকে ভর্তি করিয়ে দিল আর ওর আমার ক্লাসটা দেখিয়ে দিয়ে বলল আজকে থেকেই ক্লাস অ্যাটেন্ড করতে। আমি তাই করলাম। প্রথম ক্লাসে গিয়ে বেশ ভালো মতোই ক্লাস শেষ করলাম। তারপর টিফিন টাইমে রাসেল ভাই আমার ক্লাসে এসে আমাকে ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়ালো। তারপর আমার হাতে কিছু টাকা দিয়ে বলল আমাকে আজকে একাই বাড়িতে যেতে হবে। আর কিভাবে যাব সব বলে দিয়ে চলে গেল। কলেজ ছুটি হলে আমি বাড়িতে চলে আসি, এসে একটু বিশ্রাম নিই। বিকালের দিকে রুমের বেলকুনিতে দাঁড়িয়ে পার্কের লোকজন দেখছিলাম। হঠাৎ করে রাসেল ভাই আমার রুমে আসলো। তারপর আমি বললাম আমি, আরে রাসেল ভাই কখন আসলে? রাসেল, এই তো এই মাত্রই আসলাম। আমিও। রাসেল, তুই কিছু খেয়েছিস তো? আমি নিশ্চুপ। রাসেল, চল নিচে চল। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করলাম। পরের দিন কলেজে ক্লাসে ঢুকেই আমি অবাক হয়ে গেলাম। ওই বজ্জাত তানিয়া ক্লাসে এসেছে। এখন আমি কি করি? কেউ আমায় বাঁচাও। ঠিক যেটাই ভয় করেছিলাম ঠিক সেটাই হলো। ওই মেয়ে আমাকে ডাকলো। আমি ভদ্র ছেলের মতো কাছে গেলাম। তানিয়া, রানা শোনো। আমি হুম, বলো। তানিয়া, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দিন সেদিন আপনাকে খারাপ কথা বলার জন্য। আই এম সরি। আমি মনে মনে বললাম যা বাবা, বেঁচে গেলাম। ভেবেছিলাম যে মনে হয় আমাকে বকবে, কিন্তু না। তানিয়া, আসলে আমার সেই দিন ওইভাবে কথা বলা ঠিক হয়নি। ওইগুলো বলার পর থেকে আমার কেমন জানি নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে, তাই সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি, আরে আরে ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। তানিয়া, আচ্ছা সেদিন রাতে আমার কল ধরনি কেন? আমি, আরে আমি সেদিন নিচে খাবার খেতে গিয়েছিলাম। তানিয়া, ও ইস, আমি কি নাকি ভেবে এতগুলো বাজে কথা বলে ফেলেছিলাম। এই সরি সরি। আমি হুম। এবার আমি যাই, আমার জায়গায় গিয়ে বসি। তানিয়া, হুম চলো। কিছুক্ষণ পরেই দেখি তানিয়া এসে আমার পাশে বসলো, ব্যাগটা নিয়ে এসে। আমি, তানিয়া। তানিয়া, হুম বলো। আমি, এটা কি হলো? তানিয়া, কোনটা? আমি, তুমি আমার পাশে এসে বসলে যে। তানিয়া, প্লিজ উঠতে বলো না। আমার আজকে প্রথম দিন, তারপরে আমি এখানকার কাউকে চিনি না। আর তোমাকে তো চিনি, তাই এখানে আসলাম। আমিও, আচ্ছা ঠিক আছে।
এরপরে ক্লাসগুলো শেষ করে রাসেল ভাই আমাকে ক্যান্টিনে নিয়ে যাওয়ার জন্য নিতে আসলো। আমি যাব তখনই তানিয়া বলল, তানিয়া রানা, আমিও যাব তোমাদের সাথে। রাসেল ভাই মুচকি হেসে বলল, চলো। আমরা তিনজনে ক্যান্টিনে বসে খুব গল্প করলাম এবং খাবার খেলাম। সব শেষে রাসেল ভাই বলল, রাসেল রানা, আজকে তুই একাই বাড়িতে যাস ওকে? আমি কোচিংয়ে যাব। আমি কিছু বলার আগেই তানিয়া বলল, তানিয়া, রাসেল ভাইয়া, তাহলে রানাকে আজকে আমি ড্রপ করে দেব। রাসেল, আচ্ছা ঠিক আছে। আমি ভাবলাম কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। আজকে আমার কপালে যে কি নাচছে কিছুই জানি না। যাই হোক, আজকে আমাকে ওর সাথে যেতে হবে এটা ভেবে একটু ভয়ই লাগছিল। কিন্তু কি আর করার, ক্লাস শেষ করে আমরা একসাথে বাইরে আসলাম, কিন্তু বাইরে আসার পরে তানিয়া বাড়ির দিকে নিয়ে যাওয়ার বদলে ও আমাকে অন্যদিকে নিয়ে গেল। আমি অবাক হলাম এবং আমি অনেকবার বললাম, আমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? একটাই উত্তর পেলাম, তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি, চুপ করে বসে থাকো। কি আর বলবো, চুপ করে বসে রইলাম। প্রায় 10 মিনিট পরে স্কুটিটা থামালো। আমি আবার বললাম, আমি এখানে কেন? কিন্তু তার কোনো জবাব পেলাম না। তারপর ও আমাকে নিয়ে একটা পার্কে নিয়ে গেল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম এখানে যারা বসে আছে তারা সবারই প্রেমিক প্রেমিকা হোম। আমি তানিয়া এখানে নিয়ে আসলে কেন? তানিয়া, আসলে আমি এখানে আসতে অনেক বেশি পছন্দ করি, বাট একা একা আসতে ভালো লাগে না। তাই আজকে যখন তুমি আছো তাই নিয়ে আসলাম। আমি কিন্তু আজ হঠাৎ করে। তানিয়া, এমনি ইচ্ছে হয়েছে তাই। তারপর সে আমাকে বলল, তানিয়া, যাও গিয়ে বাদাম কিনে নিয়ে এসো। আমি কেন যাব? তুমিও যাও। তানিয়া, তোমাকে আমি যেতে বলেছি। একটু রেগে চোখ রাঙিয়ে। আমি ভয় পেয়ে গেলাম, তাই আর না করলাম না। চুপ করে চলে আসলাম বাদাম কিনের জন্য। এরপরে বাদাম কিনে নিয়ে গিয়ে চুপচাপ ওর পাশে এসে বসে পড়লাম। আর আমি নিজেই একা একা বাদাম খাওয়া শুরু করে দিলাম। কিছুক্ষণ পরে ওর দিকে তাকিয়ে দেখি ও পুরো রেগে আছে আমার উপর। আমি তাই বললাম, আমি নাও, তুমিও বাদাম খাও। তারপর দেখি ওর রাগটা একটু কমলো। আমি আবার চুপচাপ বসে আছি। তানিয়া, রানা, শুনো। আমি হুম বলো। তানিয়া, আজ থেকে আর কোনো নতুন বন্ধু করতে যাবা না ওকে? আমি কে কেন? তানিয়া, আমি বলছি তাই। আমিও, আচ্ছা ঠিক আছে। তানিয়া, আর শোনো, আজ থেকে শুধুই আমি তোমার বন্ধু হুম। আমি কেন? অবাক হয়ে। তানিয়া, যা বলছি তাই শোনো ওকে। আমি ওকে ওকে ওকে। তানিয়া, আর যদি কোনো মেয়ের সাথে গল্প করতে ঘুরতে দেখি তাহলে? আমি থাক থাক থাক, আর বলা লাগবে না। ওরে বাবা, এ কি মেয়ে রে বাবা, মনে মনে। তানিয়া, শোনো, আজকে আমি ঠিক রাত 10:00টার সময় কল করব, যদি না ধরো তাহলে খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। আমি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কল ধরব। তানিয়া, গুড বয়। আমি হুম। এরপর আমরা আরো কিছুক্ষণ কথা বলে বাড়িতে ফিরে আসলাম। আমাকে গাড়ি থেকে নামার সময় আবার বলল, তানিয়া, ঠিক রাত 10:00টায় মনে থাকে যেন? আমি হুমম। তারপর ও চলে গেল তার বাড়িতে। আমি ভাবতে ভাবতে বাড়িতে ঢুকলাম যে এই প্রথম আমি পার্কে গিয়ে কারো সাথে টাইম স্পেন্ড করলাম। এটা ভাবতেই আমার অনেক অনেক খুশি ও আনন্দ হচ্ছিলাম।
আসলে আমি মেয়েটাকে যতটা খারাপ ভেবেছিলাম ঠিক ততটা খারাপ না। ঠিক রাত 10:00টার সময় আমার ফোনে কল আসলো। আমি রিসিভ করতেই সে বলল, তানিয়া কেমন আছো? আমি ভালো, তুমি? তানিয়া আমিও ভালো আছি। এখন কি করছো তুমি? আমি এই তো বই পড়ছিলাম। তানিয়া ও আচ্ছা। আমি তানিয়া খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার? আমি না, খাওয়া দাওয়া এখনো হয়নি। তানিয়া কি? এখনো খাওয়া হয়নি? যাও এখনই গিয়ে খেয়ে আসো, তারপর আমাকে কল দিবা। টুট টুট টুট। আমি মনে মনে ভাবলাম, কি মেয়েরে বাবা এত রাগ। এর মধ্যেই রাসেল ভাই আমার রুমে চলে আসলো। রাসেল, কিরে রানা, তোর খিদে লেগেছে সেটা আমাকে বললেই হতো, আর তানিয়াকে বলার কি দরকার ছিল তোর? আমি বলেছি মানে? রাসেল, থাক থাক, আর নাটক করতে হবে না। আয় খেতে আয় এখনই। আমি মনে মনে বলতে লাগলাম, ওই বজ্জাত মেয়েটাই মনে হয় বলেছে এইসব কথা। আপনারই বলুন, আমি আবার কখন এই কথাটা বললাম? এরপর নিচে এসে খাবার খাচ্ছিলাম, তখন রাসেল ভাই বলল, রাসেল শোন, এটা তোর নিজের বাড়ি মনে করবি। আমার কেউ নেই, আমার পরে তুই এই বাড়ির মালিক, কথাটা মনে রাখিস, আর তুই আমার নিজের ভাই। আরে রাসেল ভাই, এইসব কি বলছো? রাসেল, আমি যা বলছি সব ঠিকই বলছি, বুঝছিস, চুপ করে খা। আমার কাছে তো সবকিছু একটা গল্পের মতো লাগছিল। আমি আর কিছুই বললাম না। চুপচাপ ঘরে এসে শুয়ে পড়লাম। 10 মিনিটের পরই মনে পড়ল যে তানিয়া তো কল দেওয়ার কথা বলেছিল। কথাটি মনে পড়তেই যেন ভাবনা থেকে ফিরলাম। তারপর সাথে সাথে কল দিলাম। আমি, হ্যালো তানিয়া। তানিয়া, তুমি খাবার খেয়েছো? আমি, খেয়েছি। তানিয়া, আচ্ছা শোনো। আমি, বলো। তানিয়া, কাল থেকে 9:30-এর মধ্যে খাবার খেয়ে নিবা, ওকে? না হলে তোমার শরীর খারাপ করবে, বুঝতে পারলে তো? আমি, আচ্ছা ঠিক আছে। তানিয়া, কালকে কলেজে আসছো তো? আমি, হ্যাঁ নিশ্চয় আসবো তো, কেন? তানিয়া, এমনি জিজ্ঞেস করলাম, এত এত কেন কেন করো কেন? আমি, আচ্ছা আর করবো না, ঠিক আছে। তানিয়া, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। তারপর কলটা কেটে গেল। আমি ভাবতেই অবাক হই যে হ্যাঁ, দুটি অচেনা মানুষ কেমন করে আমাকে আপন করে নেই। একজন তো রাসেল ভাই, যে কিনা নিঃস্বার্থের মতো আমাকে আপন করে নিল, তার ভাইয়ের স্থান দিল, তার তার বাড়িতে থাকতে একটা জায়গা দিল। আর দুই, তানিয়া, যে কিনা আমাকে নিজের থেকেও বেশি খেয়াল রাখে, মাত্র কয়েকদিনের বন্ধুত্বের জন্য আমাকে আপন ভাবে সে, কিন্তু এটা কি করে সম্ভব? তাহলে কি তানিয়া আমাকে ভালোবাসে? আর যদি নাই ভালোবাসতো তাহলে সে কেন মেয়ের সাথে কথা বলতে এবং তাদের সাথে মিশতে নিষেধ করতো না? এইগুলো ভাবতে ভাবতে আমি যেন অনেক অনেক বেশি অবাক হয়ে গেলাম। যাই হোক, এইভাবে কেটে গেল বেশ কিছু দিন। এখন আমার আর তানিয়ার বন্ধুত্বটা বেশ অনেক গভীরতা হতে লাগলো। আমরা এখন অনেক ভালো বন্ধু হয়ে গেছি। আমি একটা সময় তানিয়াকে না বুঝে ওর থেকে পালাতাম, কিন্তু এখন দেখি ওটা আমার ভুল ছিল। আসলে মেয়েটা খুব ভালো। তার সাথে থাকতে থাকতে আমিও কিছুটা তার মতো হয়ে গেছিলাম। এখন ওর সাথে থাকতে, সময় কাটাতে আমার অনেক অনেক ভালো লাগতো। তাকে না দেখলেই যেন মনের মধ্যে কেমন যেন একটা হয়ে ওঠে। হয়তো এটা বন্ধুত্বের সীমা পার করে ফেলেছি আমি। হয়তো সেও তাই।
কিরিং কিরিং মোবাইলের স্ক্রিনে না তাকিয়ে ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করলাম। আমি হ্যালো তানিয়া, ওই হাদারাম তুমি এখন কোথায়? আমি ঘুম ঘুম ভাব রেখে বললাম, আপনি যার সাথে যোগাযোগ করতে চাইছেন সে এখন অনেক ঘুমে ব্যস্ত আছেন, দয়া করে আবার একটু পরে কল করুন। দিলাম কেটে। আবার আমি ঘুমিয়ে পড়লাম। এ কি হলো আমার সাথে? শুই শুই যে পুরো গোসল হয়ে গেলাম। পাশে ঘুরেই দেখি তানিয়া 32টা দাঁত বের করে হাসে আর তার হাতে একটি বালতি। আমি তার মানে তুমি আমাকে ভিজিয়ে দিলে? তানিয়া, যা করেছি বেশ করেছি, আবার করবো তোর কি? ফোন করলাম, ফোনটাও ধরলি আর কি বললি আমি ঘুমে ব্যস্ত, তোর ঘুমের আজকে যদি 14টা না বাজিয়েছি। আমি এক লাফে খাট থেকে নেমে রাসেল ভাই বলে চিৎকার করতে করতে নিচে নেমে আসলাম। রাসেল ভাই বাঁচাও, না হলে এই তানিয়া আজ আমারও 14টা বাজিয়ে ছাড়বে। রাসেল, আরে তুই ভিজলি কিভাবে? আমি ওই তানিয়া ভিজিয়ে দিয়েছে। রাসেল, হা 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 হা। তানিয়া, আজকে তোরে কেউ বাঁচাবে না বলেই আমাকে ধাওয়া করলো। এইবার তো রাসেল ভাইয়ের পিছনে, তো এইবার রাসেল ভাইয়ের সামনে। যা বাবা, এবার বাঁচালাম কোনো মতে। রুমে এসে বাথরুমে ঢুকেই গেলাম দরজা আটকে, তারপর আমি ভাবলাম ও হয়তো চলে গেছে। তাই আমি মনের সুখে মানে গোসল তো হয়ে গেছি, তাই আর দেরি না করে আবার গোসলটা সম্পূর্ণ করতে লাগলাম। হঠাৎ করে যেন পুরো ঘরটাই কেঁপে উঠল। তাকিয়ে দেখি তানিয়া দরজাটাতে লাথি মেরে দরজা খুলে ফেলেছে। আমাকে এই অবস্থায় দেখেই একটা জোরে চিৎকার দিল। আ আমিও তার বিপরীত কিছু না ভেবে চিৎকার দিলাম। আ আ আমার যে এদিকে শরীরটা ঢাকা উচিত সেটা ভুলেই গেছি হুমম। একটু পরেই তানিয়া অপোজিট সাইডে ঘুরে দাঁড়ালো। আমি সাথে সাথে কোনো রকমে তোয়ালেটা পরে বেরিয়ে ওর সামনে আসলাম। আমি এইটা কি হলো? তানিয়া, আমি কি জানি যে তুমি এইভাবে? মুখটা চেপে বললাম। আমি থাক থাক আর বলা লাগবে না। আমি অনেকটা লাজুক ভাবে। তানিয়া, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু কি? তানিও, আমি নিজেকে দোষী মনে করছি, তাই আমি এর প্রায়শ্চিত্ত করব। আমি এখনই রাসেল ভাইয়ের কাছে গিয়ে সব বলে ক্ষমা চাইব। কি দেখলাম? কেমন দেখলাম? কিভাবে দেখলাম? সব বলবো। আমি না না না, একদম না। কে শোনে কারোর কথা দিল এক দৌড়, আমি ওর পেছনে পেছনে দৌড়াচ্ছি। আমি তানিয়া, দাঁড়াও দাঁড়াও প্লিজ, ওই রকম করো না। তানিয়া, রাসেল ভাইয়া। আমি ওই খবরদার একদম না। তানিয়া, রাসেল ভাইয়া শোনো। আমি না না না, এখনো দৌড়াচ্ছি। তারপর ও গিয়ে রাসেল ভাইয়ার সামনে দাঁড়ালো। রাসেল, কিরে রানা তোয়ালে পরে আছিস কেন তুই? এই রে, ভুলেই গেছি প্যান্টটা পরতে। আমি না মানে ভাই, আমার তানিয়ার সাথে একটু কথা আছে। কথাটা বলেই ওর মুখ চেপে ধরে কোলে করে তুলে আমার রুমে নিয়ে আসলাম।
ভাইয়ার সামনে নিয়ে ভাইয়া হাসে দেখলাম। আমি এই তানিয়া, এই সব কথা প্লিজ বাইরে কাউকে বলো না প্লিজ। তানিয়া, না না, আমি তো প্রায়শ্চিত্ত করে ছাড়বো। আমি, না না, আমি ক্ষমা করে দিয়েছি, আমি ক্ষমা করে দিয়েছি। তানিয়া, ঠিক তো ভেবে দেখো, কিন্তু একটু ভিন্ন ধরনের মুখে হাসি দিয়ে। আমি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তানিয়া, আচ্ছা তাহলে আমাকে ক্ষমা করেছ? আমি, হ্যাঁ। তানিয়া, তাহলে একটা শর্ত আছে। আমি, কি শর্ত বলো? আমার গলার শব্দ কেমন জানি ভারী হয়ে গেল, কথা কেমন জানি আটকে যাচ্ছে, কারণ তানিয়া কথা বলতে বলতে একদম আমার কাছে চলে এসেছে একদম। আমি, তানিয়া আমার কাছে এসো না বলে দিচ্ছি। তানিয়া, গেলে কি করবে? নিজের ঠোঁট কামড়ে। আমি মানা করছি কিন্তু। একদম আমার কাছে চলে এসেছে তানিয়া। আর আমি পেছাতে পেছাতে দেয়ালের সঙ্গে আটকে গেছি। তাই আর পেছাতেও পারছি না। এরপরে আস্তে করে আমার কানের কাছে এসে বলল, তানিয়া কেমন লাগছে হাদারাম? কথাটি বলেই হা 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 হি 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 করে হাসতে হাসতে নিচে চলে গেল। ওরে বাবা, এ দেখছি সাংঘাতিক মেয়ে রে বাবা। আমার এখানে কিছু করার নেই। তারপর আমি কোনোমতে রেডি হয়ে নিচে আসলাম এবং নিচে এসে দেখি রাসেল ভাই আর তানিয়া বসে গল্প করছে। আমি গিয়ে খাবার টেবিলে বসে গল্প করতে করতে খাবার খেলাম। তারপর আমাকে নিয়ে তানিয়া বের হলো। আজকে আমাদের ছুটির দিন, তাই আমরা আজকে সারাদিন ঘুরে বেড়ানোর প্ল্যান করেছিলাম। তাই ঘুরতে বের হলাম, এই প্রথম ঘুরছি না আমি ওর সাথে, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে আমাকে একটু বেশিই ভালো লাগছে। কিছুক্ষণ পর দুপুর হয়ে গেল, তখন আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার খেয়ে নিলাম। বিলটা তানিয়া দিয়ে দিল। তারপরে ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল আর আমরা তানিয়ার প্রিয় পার্কে গেলাম। আমরা দুজন বসে আছি আর বাদাম খাচ্ছি, তখন তানিয়া বলল, তানিয়া রানা শোনো। আমি, কি বলো? আমার একটা কথা বলার ছিল। হুম, বলো। জানি না একটা মেয়ে হয়ে আমি কথাটা কেমন করে বলবো, কিন্তু আমাকে আজকে না বললে হয়তো আর কোনো দিনই বলা হবে না। কোনো সিরিয়াস ব্যাপার? হুম, অনেক বেশি। আচ্ছা বলো। তানিয়া আমার দিকে ঘুরে বসলো, তারপরে আমার হাতটা ধরে বলল, জানি না কিভাবে কি হয়ে গেল, এই প্রথম আমার কোনো একজন বন্ধু হয়েছিলে তুমি। শুধু শুধু বন্ধু বলছি কেন? সব থেকে প্রিয় বন্ধু। একটা কথা কি জানো? কি কথা? শেক্সপিয়ার বলেছিল, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারে না কোনোদিন। কারণ তাদেরকে না কেউ হয়ে ছেলে অথবা মেয়ে তাদের বন্ধু বা বান্ধবীকে ভালোবেসে ফেলবেই। হুম, আমিও শুনেছিলাম এই কথাটা। হুম, কিন্তু আমি এটা একটা সময় বিশ্বাস করতাম না, কিন্তু এখন সত্যি এটা আমাকে বিশ্বাস করতে হলো। মানে, আই এম ইন লাভ, সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কি করে যে এইগুলো হলো আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু এটা হয়ে গেছে। আমি কথাগুলো শুনে আমার একটু ভালো লাগলো, আবার আমি কি সেটা ভেবে খুব খারাপও লাগলো। আমি যে ওকে ভালোবাসি না সেটা কিন্তু নই, আমি ওকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু আমি তা চাই না আমার এই জীবনটাতে ওকে জড়াতে, কারণ আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই, শুধু রাসেল ভাই ছাড়া। আমি আগে চাই নিজের পায়ে দাঁড়াত। তানিয়া, আমি তোমার কাছ থেকে এ আশা করিনি।
কথাটা বলেই আমি উঠে চলে আসছি, তখন তানিয়া আমার সামনে এসে আমার হাতটা ধরে বলল, রানা প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমার মধ্যে ওই বোকাসোকা মানুষটাকে আমি ভালোবেসে ফেলেছি, তোমার ওই ভয়টাকে আমি ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না, খুব কষ্ট হয় আমার। তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। তোমাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? প্লিজ রানা, আই লাভ ইউ। কথাগুলো যখন বলছিল মনে হলো যেন ওকে এক্ষুনি তুলে আমার বুকের মধ্যে জড়িয়ে নিই খুব শক্ত করে আর বলি, ভালোবাসি পাগলি, আমিও যে তোমাকে অনেক ভালোবাসি। ওর চোখের জল দেখে আমিও কেঁদে দিয়েছিলাম, কিন্তু অনেক কষ্টে চোখের জল আসতে দেয়নি। কিন্তু আমি বাইরে না কাঁদলেও আমার ভিতরে সব তোলপাড় করে দিচ্ছিল ওর কান্না, ওর চোখের জল, এক এক ফোঁটা জল যেন আমার কাছে মৃত্যুর কাছে সমান লাগছিল। কিন্তু তবুও নিজেকে শক্ত করে নিয়েছিলাম। তারপর ওর হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে আমি বাসায় ফিরে চলে আসি। এর কিছুদিন কলেজে গেলাম না। রাসেল অনেকবার জানতে চাইছিল যে কেন কলেজে যায় না, কেন কি হয়েছে, আমি কিছুই বলতে পারিনি। ভিতরে ভিতরে আমি শেষ হয়ে যাচ্ছিলাম ওর ভালোবাসাটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। কিছুদিন পর কলেজে গেলাম, কিন্তু তানিয়াকে কলেজে পেলাম না। ক্ষমা চেয়ে নিব, ওর ভালোবাসার প্রস্তাব মেনে নিব বলে ভেবেছিলাম, কিন্তু সে তো কলেজে আর আসে না। এভাবে 10 দিন হয়ে গেল, তবুও তানিয়ার কোনো খবর পাওয়া গেল না। তাই একদিন কলেজের ছুটির পর আমি তানিয়ার বাড়িতে গেলাম। গিয়ে দেখি পরিবেশটা আর আগের মতো নেই। আগে যেমনভাবে বাড়িটা গোছানো থাকতো ঠিক এখন তেমনটা নেই। আমি আন্টি। আন্টি বাবা, রানা তুমি? আমি না মানে আন্টি, তানিয়া কোথায়? আন্টি মানে তানিয়ার মা উপরের দিকে তাকালো। আমি, ওহো নিশ্চয় ওর রুমে আছে, তাই না, দাঁড়ান আমি গিয়ে ওকে একটু সারপ্রাইজ দিয়ে আসি। আমি সাথে সাথে 2 তলায় ওর ঘরে চলে আসলাম, কিন্তু কাউকেই দেখলাম না। তাই আমি নিচে নেমে আসলাম। আন্টি আমাকে বসতে বললেন, আমি বসলাম। আমি, আন্টি তানিয়া তো ওর ঘরে নেই। আন্টি বাবা, তানিয়া তোমার জন্য এই চিঠিটা রেখে গেছে, এখন যাও ওটা বাড়িতে নিয়ে গিয়ে পড়বা। আমি কিন্তু তানিয়া। আন্টি বাবা, রানা পড়ে এক সময় এসো, এখন আমাদের অনেক কাজ আছে। কি আর করবো, বাড়িতে ফিরে আসলাম। তারপর রাতে খাবার খেয়ে শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। তারপর রাতে শোবার জন্য জামা প্যান্ট খুলছিলাম। হঠাৎ করে প্যান্ট খুলতে গিয়ে সেই তানিয়ার চিঠিটা বের হলো প্যান্টের পকেট থেকে। তাই চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় রানা, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসতাম, কিন্তু তুমি কোনো সময় আমাকে বোঝোনি, নাকি আমি তোমাকে বোঝাতে পারিনি সেটা আমি জানি না। তাই অনেক ভেবে দেখলাম ভালোবাসা বোঝানোর সব থেকে ভালো উপায়টা হলো মৃত্যু। তাই আমি এই পৃথিবী থেকে বিদায় নিলাম, তোমার থেকে, এই জগৎ থেকে আর কেউ তোমাকে জ্বালাবে না, কেউ তোমাকে কল ধরার কথা বলবে না। এবার খুশি তো তুমি? ও হ্যাঁ, আমি আবার জিজ্ঞাসা করছি কেন, তুমি বললেও তো আমি আর শুনতেও পাবো না। তুমি একা একা ভালো থাকতে চেয়েছিলে না? নাও, তোমাকে এবার মুক্তি দিয়ে দিলাম। একটা কথা একটাই আশাই রাখি, ভালো থেকো তুমি, আর হ্যাঁ, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও, যে কিনা আমার মতো না। খুব তার মন নরম হবে। ইতি, তানিয়া। চিঠিটা পড়ে যে আমার কষ্ট হচ্ছিল তা বুঝাবার মতো না, আমার পৃথিবী পুরো ওলট পালট হয়ে গেল। সত্যি কথা বলতে গেলে আমি পাগলেরও চেয়েও বেশি পাগলামি শুরু করে দিয়েছিলাম। আমি চিৎকার করে বলছিলাম, প্লিজ তানিয়া তুমি ফিরে আসো, আমিও যে তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমার ওই শাসনকে আমি অনেক বেশি পছন্দ করতাম, তোমাকে ছাড়া যে আমিও বাঁচতে পারবো না।
প্লিজ তানিয়া ফিরে আসো, দেখো আমি কাঁদছি, দেখো তোমার ভালোবাসার জন্য আজ আমি চিৎকার করে কাঁদছি, তোমাকে ছাড়া আমি যে কিছুই ভাবতে পারি না। প্লিজ তানিয়া তুমি ফিরে এসো, তোমাকে ছাড়া আমার কি করে চলবে, তুমি ছাড়া আর কে এসে বকা দিবে? কে বলবে যে আজকে কলটা না ধরলে তোমার খবর আছে? কার কলের আশায় আমি অপেক্ষা করব? কার সাথে ঘুরতে যাব? কার সাথে আনন্দ করব? আমি চাই না আর কোনো ভালো মেয়ে, আমি শুধু তোমাকেই চাই। প্লিজ তানিয়া ফিরে আসো, দেখো আমি তোমার ভালোবাসাকে মেনে নিয়েছি। কথাগুলো বলতে বলতে খুব কান্না করছিলাম। একটা সময় মনে হলো নিজের মধ্যেই যেন আমি নিজেই নেই। আজ নিজেকে অনেক বড় একটা অপরাধী বলে মনে হচ্ছিল। খুব কষ্ট হচ্ছিল, আমার ভালোবাসার মানুষকে পেলাম নাকি দুর্ভাগ্য কপাল আমার, আর ভালোবাসার মানুষকে কেনে যে দূরে ঠেলে দিলাম নিজেই জানি না, বড্ড কষ্ট হয় এখন, আমিও বাঁচতে চাই না। এইভাবে কাঁদতে কাঁদতে অনুভব করলাম কেউ যেন আমার কাঁধে হাত দিল। আমি কান্না ভেজা চোখেই পেছনে তাকিয়ে তাকাতেই চমকে গেলাম আর দেখলাম যে আমার পছনে আমার ভালোবাসা আমার টানিয়া দাঁড়িয়ে আছে। আমি সত্যি কথা বলতে পুরো অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম মনে হয় আমি স্বপ্ন দেখছি, তাই চোখ কয়েকবার বন্ধ করে খুললাম। তানিয়া, আরে হাদারাম, কি ভাবছো? ভুল দেখছো, এটা ভাবছো তো? কিন্তু না, আমি সত্যিই তোমার সামনেই দাঁড়িয়ে আছি। আমি তার মানে কি এসব? এসব করার মানে কি? তানিয়া, তার মানে আমি জানতাম তুমিও আমাকে ভালোবাসো কিন্তু প্রকাশ করে না, তাই আমি এটা করতে বাধ্য হয়েছি। আর আমি যতটুকু কষ্ট পেয়েছিলাম তোমাকে তার থেকেও বেশি কষ্ট দিলাম তোমাকে। তাই এইবার তো বলো যে আমাকে ভালোবাসো। আমি না বলবো না, আই হেট ইউ। তানিয়া, কি বললি? রেগে আমি আর কিছু বলতে পারলাম না। সোজা আমার ভালোবাসাকে আমার বুকের মধ্যে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম আর দেখলাম তানিয়ার পেছনেই রাসেল ভাই আর তানিয়ার মা দাঁড়িয়ে কান্না ভেজা চোখে হাসছিল। আমরা দুজনের চোখ দিয়েই জল ঝরতে লাগলো, কিন্তু এটা কোনো দুঃখের কান্না ছিল না, এটা ছিল অনেক অনেক বেশি সুখের কান্না। এরকম ভালোবাসা সবার কপালে হয়, আবার হয় না। বেঁচে থাকুক তাদের ভালোবাসা আজীবন থেকে সারা জীবন। সমাপ্ত।